Abdul Wadud, assistant English teacher of this school, is going to start by today's class for the students of class 10 on English second paper on completing sentences. So dear students, yesterday we discussed on first condition. Today I am going to share my today's class on second condition. We know the other name of second condition is imaginary condition. প্রিয় শিক্ষার্থী, আমরা গতকালকের ক্লাসে ফার্স্ট কন্ডিশন বা ওপেন কন্ডিশন নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশন নিয়ে। তো সেকেন্ড কন্ডিশন যেটা আছে তার অপর নাম কি জানি আমরা? ইমাজিনারি কন্ডিশন বা কাল্পনিক শর্ত। এখন আমাদের জানতে হবে এই কাল্পনিক শর্ত বা ইমাজিনারি কন্ডিশনের স্ট্রাকচারটা কি। খেয়াল করো, ইমাজিনারি কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন যেটা আছে, এই সেকেন্ড কন্ডিশনের ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ফার্স্ট কন্ডিশনে কি জেনেছিলাম। ফার্স্ট কন্ডিশনে জেনেছিলাম প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আর আজকে জানবো আমরা প্রথম অংশ পাস্ট টেন্স। কি বলছি? প্রথম অংশ পাস্ট টেন্স। তাহলে দাও সেই প্রথম অংশ পাস্ট টেন্স। শুরুতে কি থাকবে? ইফ। শুরুতে কি থাকবে? ইফ প্লাস পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স বলতে কি বোঝায়? ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্স। পরের অংশ কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম MCW প্লাস ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট। এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো তোমরা খাতায় করো, খুব দ্রুত হাত চালু করে খাতায় তুলতে হবে। স্যার বলছি সবার তোলা শেষ? তো এটা ভি হবে না নাকি? হ্যাঁ, ওটা কি ভি বলে ভার্বের পাস্ট ফর্ম? হ্যাঁ, MCW আমি ব্যাখ্যা দেব। আমরা গতকাল জানছি ক্যান এর পাস্ট টেন্স কি? কুড। মে এর পাস্ট টেন্স শ্যাল এর পাস্ট টেন্স শুড। শুডটা কি পাস্ট টেন্সের অর্থ দেয় না বর্তমান ভবিষ্যতে? ফিউচারে। আমি ডাক্তার, শুড অর্থ কি? উচিত, আমার এটা করা উচিত, এটা বর্তমানে দেয়। শুডটা কোন টেন্সে অর্থ দেয়? বর্তমানে। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত, এটা কি বর্তমানে না? এই বর্তমানে অর্থ দেওয়ার কারণে শুডটা কখনো পাস্ট টেন্স বলি কিন্তু ধরা যাবে না, পাস্ট টেন্স হিসেবে কি করা যাবে না? ধরা যাবে না। ঠিক আছে, তাহলে শুডটাকে আমরা বাদ দেব। শুডটা কি দেব? তাহলে শ্যালটা আমার বসতেছে ফার্স্ট কন্ডিশনে, কিন্তু সেকেন্ড কন্ডিশনে এসে শ্যালের পাস্ট টেন্স শুড বসতে পারবে না, কারণ শুড কোন টেন্সে অর্থ দেয়? বর্তমান টেন্স। মাস্ট, ফার্স্ট কন্ডিশনে আরেকটা সাহায্যকারী ভার্ব কি ছিল? মাস্ট। তো মাস্ট এর কি পাস্ট টেন্স হয়? না, হয় না। তাহলে দেখো শুডটা পাস্ট টেন্সের অর্থ দেয় না, মাস্ট পাস্ট টেন্সের অর্থ দেয় না, দুটো বাদ। তো আমরা বসিয়েছিলাম কি? ক্যান, মে, শ্যাল, উইল। তো উইল এর পাস্ট টেন্স কি? উড। উডটা পাস্ট টেন্সের অর্থ দেয়। তাহলে দেখো আমরা গতকালকে যে শব্দগুলো বসিয়েছিলাম, ক্যান বসিয়েছিলাম, মে বসিয়েছিলাম, তাই না? ফার্স্ট কন্ডিশনে শ্যাল বসিয়েছিলাম, উইল বসিয়েছিলাম, মাস্ট বসিয়েছিলাম, ডিড বসিয়েছিলাম। আমরা এইগুলো নিয়ে আলোচনা করি আপাতত। আমরা গতকালকে যখন ফার্স্ট কন্ডিশন করেছি তখন কিন্তু আমরা বলেছি যে এই যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশে সাবজেক্টের পর মডাল অক্সিলারি ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম বসবে। ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড। এখন তোমাদের কিন্তু প্রশ্ন যে স্যার তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনে কেন এর পাস্ট টেন্স গুলো বসে না, খালি শুধুমাত্র কেন আমরা মাইট কুড কুড বসাই? এটা তো আমরা জেনে নিই আগে। মে মাইট এর পাশে কি মাইট? এই এমসিডব্লিউ বলতে কি বোঝাবে? মাইট, কুড,
মাইট, কুড, উড। তো আমরা জানলাম কি MCW এই তিনটি ওয়ার্ড আমরা সংক্ষেপে লিখেছি। এর দ্বারা কি বোঝা যায়? মাইট, কুড, উড এই তিনটি ওয়ার্ডের সংক্ষিপ্ত লেটার ফার্স্ট বর্ণ যেটা আছে লেটার আছে সেটা লিখেছি। এখন তোমাদের প্রশ্ন কি প্রশ্ন? যে আমরা ফার্স্ট কন্ডিশনে আমরা ক্যান বসিয়েছি, মে বসিয়েছি, শ্যাল বসিয়েছি, উইল বসিয়েছি, মাস্ট বসিয়েছি, নিড বসিয়েছি, তাহলে প্রত্যেকটার পাস্ট টেন্স কেন বসে না? এখানে পাস্ট ফর্ম কেন বসে না? তাই না? মোডাল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম কেন বসে না সেই কথাটা দেখো আমি বলতেছি। ক্যান এর পাস্ট টেন্স কি? কুড। কুড কি এখানে আছে? যে এর পাস্ট টেন্স কি? মাইট মাইট কি আছে? শ্যালের পাস্ট টেন্স কি? শুড শুড। শুড কি এখানে আছে? নেই। কেন নেই? শুডটা পাস্ট টেন্সের অর্থ দেয় না, এজন্য শুড বাদ যাবে। উইলের পাস্ট টেন্স কি? উড কি এখানে আছে? মাস্টের পাস্ট টেন্স কি? মাস্টের পাস্ট টেন্স হয় না, এজন্য এখানে মাস্ট বসবে না। নিডের পাস্ট টেন্স হয় না, নিডের যখন পাস্ট টেন্স দেবা তখন এটা মূল ভার্ব হয়ে যাবে, তখন আর মোডাল অক্সিলারি থাকবে না, এজন্য নিডটা বসবে না। নিড কি শুধু প্রেজেন্টে বসে? নিডটা প্রেজেন্ট। ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, আই নিড গো, আমার যাওয়া প্রয়োজন, এরকম অর্থ। তাহলে বুঝতে পারছো? তো আমরা কি জানলাম? জানলাম হচ্ছে ইফ যুক্ত বাক্যের যে সেকেন্ড কন্ডিশন রয়েছে তার প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট বলবে। কি বলবে? সাবজেক্ট। এরপরে MCW সংক্ষেপে মাইট, কুড, উড মোডাল অক্সিলারি ভার্বের শুধুমাত্র এই তিনটার যে কোনো একটা পাস্ট ফর্ম বলবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা জানি সর্বদাই মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। তাতে তোমার প্রেজেন্ট ফর্ম বসবে এখানে, তাতে এখানে মোডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসুক আর পাস্ট ফর্ম বসুক, যে ফর্মই বসুক সাহায্যকারী হিসেবে পরবর্তী অংশে সারা জীবন কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। কি বসবে? প্রেজেন্ট ফর্ম। এই গঠন কি তোমরা ক্লিয়ার? গতকালকের সাথে আজকে মিলাবা। গতকালে প্রেজেন্ট টেন্স থাকলে সাবজেক্টে পরে ক্যান, মে, শ্যাল, উইল, ঠিক আছে, এগুলো বসবে মাস্ট। আর আজকেরটা কি? ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টে পরে কি বসবে? মাইট, কুড, উড। কি বলছি? মাইট, কুড, উড। গতকালকের আলোচনায় প্রেজেন্ট ফর্ম ছিল, আজকের আলোচনায় কি? প্রেজেন্ট ফর্ম। সব ঠিক আছে, শুধু এখানে প্রেজেন্ট টেন্সের জায়গা পাস্ট টেন্স হইছে, আর এখানে তোমার কি হইছে? মোডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলোর এখানে কি হইছে? পাস্ট ফর্ম হইছে। সবাই বুঝা গেছে? তো এটা খেয়াল করো সবাই। এখন আমরা একটু বুঝতে পারছো সবাই? এখন এই স্ট্রাকচার যদি তোমাদের মুখস্থ রাখতে হবে, বুঝতে তো দরকার আছে, কিছু বিদ্যা আছে গিলে খাই কি ডাইরেক্ট। ক্যাপসুল কি চাবানো যায়? চাবানো যায় না। ইংরেজি গ্রামারের সূত্রগুলো হচ্ছে গিলার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার। পেটে যাইয়া ও ওইখান থেকে প্রক্রিয়া করাইয়া ও শক্তি ছড়াবে, কার্যক্ষমতা বাড়াবে। আগে তোমার মুখস্থ থাকবে সূত্রগুলো, অঙ্কের সূত্রের মতো। ইংরেজি গ্রামার যেটা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, ইংরেজি ব্যাকরণ যেটা, এই ব্যাকরণের কাজ যে সূত্র নিয়ে আলোচনা করে, সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করে তোমার আয়ত্ত নিয়ে গেছো, এরপরে ওর এনালাইসিস করতে হবে, ব্যাখ্যা করতে হবে কিভাবে কিভাবে এটা বলবে। এখন আমার এইটুকু কিন্তু মুখস্থ রাখতে হবে। বোঝো না বোঝো মুখস্থ এখন বুঝবা, মুখস্থ হলে বোঝো অবশ্যই যাবে, কিন্তু তুমি বোঝো মুখস্থ নেই তাহলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না। ঠিক আছে? অনেক কিছু আছে আমরা বুঝি সুন্দর করে কিন্তু মুখস্থ নেই, ওটা কোনো কাজে আসবে না পরীক্ষা। কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝটা অটোমেটিক চলে আসবে। এখন উদাহরণ দেখো, if কাল্পনিক কথাবার্তা চলে আসবে। ঠিক আছে? দেখো এখানে আমি লিখেছি if I were a bird, যদি আমি একটি পাখি হতাম। হই কিন্তু না, এটা পাস্ট টেন্স, পাখি হতাম। এখন খেয়াল করো এখানে আই পরে কি ওয়াজ হয় না ওয়ার হয়? এখানে তো আয়াত দিছি, এমনি সাধারণত কি হয়? ওয়াজ হয়। আই পরে কি হয়? ওয়াজ। কিন্তু আমরা এখানে কি দিয়েছি? এখানে একটা প্রশ্ন না, কেন বসলো স্যার? ওয়ারটা কেন বসলো? এখানে কাল্পনিক বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়। কাল্পনিক, আকাঙ্ক্ষা, এই যত জাতীয় বাক্যে সব সময়ের জন্য ওয়াজের পরিবর্তে কি বসবে? ওয়ার বসে। আবেগে আপ্লুত হইয়া ওটা প্লুরাল রূপ ধারণ করে। ঠিক আছে?
কি জানলাম ইফ যুক্ত বাক্যে সর্বদা ওয়াজের কোনো অস্তিত্ব নেই পাস্ট টেন্সে কিসের অস্তিত্ব নেই ওয়াজ ওখানে কল্পনা জগৎটা বিস্তৃত ব্যাপক এজন্য এখানে প্লুরাল রূপ বসবে কি ওয়া আমরা যখন স্যারদের কাছে জিজ্ঞাসা করছি অনার্স তখন স্যাররা ওই কথাই আমার বলছে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে আকাঙ্ক্ষা বোঝায় এজন্য ওয়াজ না বসে ওয়া জাস্ট এতটুকু বলছে এর আরো কোনো গভীরতম ব্যাখ্যা থাকতে পারে এটা যদি পরবর্তীতে জানতে পারি তোমাদের জানাবো আর খুললে ওইটুকু পাওয়া যায় ওখানে আকাঙ্ক্ষা বা কাল্পনিক সত্য বোঝায় যার কারণে এখানে ওয়াজ না বসে ওয়া বসে আমরা মনে রাখার জন্য বলবো কল্পনা জগৎ যেহেতু জগতের সবথেকে বড় কিছু তাই না মহাজগৎ কতটুকু সেটা কল্পনায় তার থেকে রমণীয় অনেক বড় করা হচ্ছে অথবা ছোট করা হচ্ছে যা হোক কল্পনা জগৎ বিস্তৃত যার কারণে এখানে প্লুরাল ফর্ম করে ঠিক আছে মনে রাখবা ইফ যুক্ত বাক্যে অ্যাজ ইফ যুক্ত বাক্যে ইফ যুক্ত ইফ থাকলে উড দ্যাট যুক্ত বাক্যে উড দ্যাট আই কুড এরকম তাহলে ইফ যুক্ত বা অ্যাজ ইফ যুক্ত ঠিক আছে যেটা ওরকমের কাল্পনিক সেই জাতীয় জায়গা সবসময় কি বলবে ওয়্যার বলবে এই যে তোমার দেখো ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স আছে পরবর্তী অংশ কি হবে সাবজেক্টিভ পরে রাইট কুড উড তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট এখানে আমরা কি দেব দেখো যদি আমি পাখি হতাম আমি আকাশে উঠতাম তাই না এখানে সাবজেক্ট হিসেবে কি দিব আই দেব সাবজেক্ট হিসেবে কি দিব আই তারপরে কি আছে রুলে তারপর কি আছে এই জয়শ্রী বলো রুলে কি আছে সাবজেক্টের পর কি আছে মাইট কুড উড যে কোনো একটা আমি দিব তুমি বসো আই মাইট এই দিবা দিতে বলো এরপরে কি আছে রুলে ভার্বের কোন ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম মোডাল অক্সিলারি ভার্বের পর সারা জীবন কি বসবে প্রেজেন্ট ফর্ম বসবে আই মাইট যদি আমি পাখি হতাম আমি আকাশে আই মাইট ফ্লাই এখানে রাইট মাইট ফ্লাই কোথায় এটা I might fly in the sky বুঝা যায় এটা তোলা হয়েছে সবার তাহলে এই বাক্যটা কি if I were a bird যদি আমি পাখি হতাম I might fly in the ক্লিয়ার সবাই হ্যাঁ I could হবে I could I might I would যে কোনো একটা anyone among these three মোডাল অক্সিলারি ভার্ব এই তিনটা মোডাল অক্সিলারি ভার্বে যে কোনো একটা দিতে হবে মাইট কুড কুড তোমার সুবিধা মতো তুমি দিতে তারপর দেখো if I were you তোমাকে একটা কাজ করতে দেওয়া হলো তুমি কাজটা সম্পূর্ণ করতে পারলা না I would finish the work ঠিক আছে তখন তুমি বলতেছো তুই এই কাজ পারলি না আমি ওই কাজটা করতাম হয় না এরকম বই না এটা বই ভাষা কি যদি আমি তুমি হতাম তাহলে আমি এটা করতাম আই তারপর কি বসবে সাবজেক্ট এর কি আই মাইট আইটাকে দিছি আমরা রূপ দিই আই মাইট আই ফার্স্ট প্রথম দিকে হলো I would if I were you I might do it Lexi would possession might for Lexi might পর্ব উড Lexi would পর্ব উড যা তৈরি হলো তিনটে ভিতরে থাকলে আমার হবে ঠিক আছে I would do it I could do it I might do it যে কোনো একটা দিতে হবে তুমি যাই করো লেখবা তিনটের কোনটা একটা পর্ব কি যেটা আছে সেটা পড়ো ঠিক আছে if I were you যদি আমি তুমি হতাম I would do it আমি এটা করতাম হইছে এখন কি বাড়ির কাজ দেওয়া যায় এখন এই যে রুল সারা এবং দুটো উদাহরণ দেওয়া হলো এর ভিতরে যদি কারো প্রশ্ন থেকে প্রশ্ন করে স্যার আমি এটা বুঝিনি যে কোনো প্রশ্ন করবা প্রশ্নে কোনো আপোষ নেই প্রশ্নে কোনো বাধা নেই যদি তোমাদের বুঝতে সমস্যা হয় যে কোনো প্রশ্ন করতে পারবা এনি অন সারটা পড়াই দেন টাইম আছে তো বরাবর আমরা জানলাম কি ইফ যুক্ত বাক্যের সেকেন্ড কন্ডিশনে কি ইফ যুক্ত বাক্যের সেকেন্ড কন্ডিশন দেখো সেকেন্ড কন্ডিশনের অপর নাম ইমাজিনারি কন্ডিশন কাল্পনিক শর্ত স্ট্রাকচারে কি আছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় বা হবে সেকেন্ড কন্ডিশন পরবর্তী অংশে সাবজেক্ট বসাবো এরপরে এমসিডব্লিউ মাইট কুড উড যে কোনো একটা বসাবো তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো তারপরে কি বসাবো অবজেক্ট গঠন কি ইফ এইগুলো গঠন উদাহরণ কি ইফ আই ওয়্যার ইউ এখানে দেখো আই উড ডু ইট আমি এটা করতাম ঠিক আছে
হয়তো তাই হোক। দেখ এবার আমরা থার্ড কন্ডিশন করব। আনফুলফিলড কি আছে? আনফুলফিলড অসম্পূর্ণ সত্য। এখন এখানে দেখো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় কি হয়? Past perfect. ইফ প্লাস কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি আমরা জেনে যাই সাবজেক্ট প্লাস কি হ্যাড Have. প্লাস ভার্ব থ্রি। এই না গঠন? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস Had. হ্যাড প্লাস ভার্ব থ্রি পাস্ট পার্সেল ফর্ম। পরবর্তী অংশে কি বসবে দেখো সাবজেক্ট প্লাস এমসিডব্লিউ ছিল আগে তার সাথে হ্যাভ বলবে কি বলবে তারপরে একটা বিপি তারপরে অবজেক্ট। আগের সাথে খুব বেশি পার্থক্য না। আগেরটা ছিল পাস্ট ইনডেফিনিট এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আগেরটা ছিল সাবজেক্ট পরে এমসিডব্লিউ প্লাস ভি অন এখানে এমসিডব্লিউ করে হ্যাভ মানে উড হ্যাভ মাইট হ্যাভ তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে অবজেক্ট। সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ উড হ্যাভ যে কোনো একটা তারপরে ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে অবজেক্ট। উদাহরণ দেখো if I was a student দেখো আমি লিখছি if যদি I had got এখন got কিন্তু get got অথবা get got gotten ঠিক আছে get এর পাস্ট পার্টিসিপল ফর্ম get got gotten হয় got হয় আমি এজন্য got দিছি তুমি gotten দিতে পারো সমস্যা নাই। if I had got a student visa যদি আমি একটা ছাত্র ভিসা পেতাম তাহলে কি হবে গঠনে কি আছে সাবজেক্ট শুরুতে কি আছে দিলাম সেই সাবজেক্ট আমি তারপর কি আছে এমসিডব্লিউ যে কোনো একটা I would have. I would তারপর কি আছে Have. I would have তারপর কি আছে ভার্ব 3 I would have gone to London এর কিন্তু বড় আছে I would have gone to London লেখা দেখা যায় if I had got a student visa যদি আমি ছাত্র ভিসা পেতাম I would have gone to London আমি লন্ডনে যেতাম। এখন দেখো এই রুলটায় কোনো সমস্যা আছে কিনা খুবই সহজ কিন্তু তোমরা একটু যদি খেয়াল করো একটার সাথে একটা রিলেটেড। তো আমরা কি জানলাম ইফ যুক্ত বাক্যের থার্ড কন্ডিশন এটা কত নম্বর হবে রুল 3 নম্বর তাই না থার্ড কন্ডিশন এখানে আমরা 3 দেব থার্ড কন্ডিশন ইফ যুক্ত বাক্যের থার্ড কন্ডিশনে কি জানলাম হচ্ছে গঠনে জানলাম ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট হ্যাড থ্রি এর পরবর্তী অংশ সাবজেক্ট তারপরে এমসিডব্লিউ মাইট কুড উড তারপরে হ্যাভ বলবে তারপরে ভার্ব থ্রি তারপরে অবজেক্ট। if I had got a student visa অথবা gotten ও দিতে পারো if I had gotten দাদা I would have gone to লন্ডনে যেতাম। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব গতকালকে করিয়েছি কি ফার্স্ট কন্ডিশন আজকে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন এই তিনটার ভিতর থেকে উদাহরণ দেব তোমরা বুঝে করে নিয়ে আসবে। হ্যাঁ আজকে যেমন খাতা জমা দিয়েছো গত আগামী ক্লাসে তাই দেব। হোমওয়ার্ক
I would build up a hospital if এই ছয়টা করুন। সবার হয়েছে তোলা? D number. I would build up a hospital. তো সবাই লেখা হয়েছে? এখন খেয়াল করো, আমি একবার পড়ে দিচ্ছি যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। 6টা দেওয়া আছে, 6 নম্বর থাকবে তোমাদের। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইফ আই হ্যাড দেয়ার। সেকেন্ড কোশ্চেন আছে ইফ ইউ কল্ড মি। সি নম্বর কোশ্চেন ইফ আই হ্যাড সিন ইউ বিফোর। ডি নম্বর আছে আই উড বিল্ড আপ এ হসপিটাল ইফ। ই নাম্বার আছে ইফ দে রাইট ক্লিয়ারলি, যদি তারা পরিষ্কারভাবে লেখে। এফ নাম্বার আছে হি উইল কাম, সে আসবে ইফ যদি। এই 6টা আছে, এই 6টা বাড়ি বসে করে নিয়ে পরবর্তী ক্লাসে জমা দেব। Thank you dear students, giving you thanks again. I am going to end my today's class. Stay home and keep yourself safe and sound. I will meet you in my next class. Thank you dear students.